হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো আজকে হাজব্যান্ডেরও ছুটি, এদিকে ছেলেরও ছুটি। তো রান্নাবান্নার তো সেরকম কোনো তাড়া নেই, তবে আজকে আমার কাজের চাপটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু বেশি। কেন বলো তো? কারণ এই যে ঘরদোর তো গোছাতেই হবে, ঘরটা ঝাড় দেবো আর আজকে ভাবছি বাইরেটাও ঝাড় দেবো, মানে আমাদের উঠোন বা বাড়ির আনাজ কানাজ যেগুলো আছে সেগুলো আজকে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমার ওই যে গত ভিডিওতে বলছিলাম না যে অনেক দিন হলো আর কি ঝাড়পাট দেওয়া হয় না বাইরেটাই, তাই আজকে ভাবলাম যে একটু সময় করে ওগুলো ঝাড় দিয়ে দিই। তো সেই জন্য আজকে এই ক্লিনিংয়ের জন্য বেশ অনেকটা সময় আমি হাতে নিয়ে রেখেছি। তো হাজব্যান্ড ছেলে ওরা তো কেউই এখনও ওঠেনি, তাই এখন ওদের খাবার দেওয়াই বলো, চা করে দেওয়াই বলো, কিছুই কিন্তু এখন আমাকে করতে হবে না। তো আগে হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে স্নান ধান করে তারপরেই যাব রান্নাঘরে। তো ওদিকে স্টাডি রুমটা তো গুছিয়ে দিয়ে এলাম আর এখন এই যে লিভিং রুমটা, তারপরে ওই দিকের বেডরুমটাও গুছিয়ে নেব। আর আজকে ছেলের সকালে পড়া আছে, তবে অন্যান্য দিনের মতো 7:30টার সময় নয়, আজকে ওর ওই 11:30টা থেকেই পড়ানো আছে। তো সেই জন্য আগে একবারে পড়ার ঘরটা গুছিয়ে দিয়ে এলাম। তো তারপরে এই যে এই ঘরটা কালকে বলছিলাম না পাখিতে বাসা করার জন্য এখানে অনেক নোংরা এনে রেখেছে, তো সেগুলোকে ঝেড়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রতিদিন তো এই যে রান্নার আগে রান্নাঘরটা তো একবার ঝাড় দিতে হয়। তো সব মিলিয়ে আর কি পুরো ঘরটা একবারে ঝাড় দিয়ে নেব। তো আমাকে দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, তবে আমি স্নান করিনি। কি হয়েছে বলো তো, গতকালকে রাতে মানে এত চোখ মুখ মানে টান টান লাগছিল, তো ভাবলাম যে ভালো করে একটু চুলে তেল লাগিয়ে তারপরে একটু জল দিয়ে রাতে ঘুমোই, তাহলে ঘুমটাও ভালো হবে। আর যেহেতু আজকে শনিবার ছিল, তো সেই জন্য সকালে ঘুম থেকে ওঠার অত তাড়াহুড়োও ছিল না। তো সেই জন্য ভাবলাম যে ভালো ঘুম হবে, তাই কারণে রাতে একটু তেল আর জল দিই। তো সেই মতো করে রাতে চুলে এতটাই তেল দিয়েছি, মানে আগে পরেও আমি তেল দিই, তবে এতটা করে তেল দিই না। ওই মাথার তালুতে অল্প করে একটু দিয়ে রাখি। তবে কালকে বেশ অনেকটা করেই পুরো চুলের মানে গোড়া থেকে ডগা পর্যন্ত তেল দিয়েছিলাম। তো সেই চুলটা সকালবেলা সুন্দর করে আঁচড়ে বেঁধে নিয়েছি, তাই মনে হচ্ছে যে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। তবে এই কাজগুলো যেহেতু করব, তাই ভাবলাম যে একবারে এই ধুলোবালির কাজটা করে একবারে স্নান করে নেব। তো তারপরে দেখো ওদিকে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে চলে এলাম। তো এই সিঁড়িটা আমি বলতে গেলে সারা সপ্তাহের একদিনও ঝাড় দিই না। ওই নমিতাদি যখন আসে তখন একবারে ঘর মুছে সিঁড়ি মুছে আর এই সিঁড়ি ঘরটা ঝাড় দিয়ে চলে যায়। তো সেই কারণে সময় করে আমাকে আর সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে আসতে হয় না। তো ওই যে বললাম আজকে যেহেতু পুরো বাইরেটা ঝাড় দেবো, তাই ভাবলাম একবারে ঘর ঝাড় দিয়ে নিচে নিয়ে যাই। তো নিচে এসে এই যে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বাইরেটা ঝাড় দেবো। যদিও খুব একটা নোংরা নেই এই দিকটায়, তবে ভিতরের দিকটায় যেদিকে আমাদের গাড়িটা রয়েছে ওই দিকটায় কিন্তু ঝাড় দেওয়া হয় না। ওই দিকটায় হচ্ছে অনেক পাতা নোংরা পড়ে রয়েছে, মাঝে মধ্যে তো ঝড় বৃষ্টিও হয়েছে, তো একদমই ঝাড় দেওয়া হয়নি। আর এই দিকটা ওই যে বললাম নমিতা দিয়ে এসে একদিন ঝাড় দিয়ে দিয়েছে, তো সেই কারণে এই দিকটা ভালোই পরিষ্কার রয়েছে। তো এই দিকটা তো হয়ে গেল আর এখন চলে এলাম দেখো ভিতরের দিকটায়। আর এদিকে যেহেতু আমাদের আম গাছটা রয়েছে, তাছাড়াও এদিক ওদিক গাছপালা রয়েছে, তো সেই কারণে দেখো পাতা পড়ে জায়গাটা একদম নোংরা হয়ে রয়েছে। তো ওই যে বললাম আজকে যেহেতু কাজের চাপটা কম, মানে ওই টাইমের মধ্যে রান্না করার ব্যাপারটা নেই, তার জন্য সময় নিয়ে এই মানে বাইরেটা ঝাড় দিতে এলাম। তো এই যে এতটা সময় ধরে যে অনেকক্ষণ ধরে ঝাড় দিচ্ছি, তার জন্য কোমরটাও যেরকম ব্যথা করছে আর সেই সঙ্গে হাতটাও ব্যথা করছে। যেহেতু প্রত্যেক দিন এরকম অভ্যাস নেই, তাই আর কি হঠাৎ করে করতে এলে তখন আর কি অসুবিধা হয়ে যায়। তো বাড়ির মধ্যে ঘাসও জন্মেছে, তো এরকমটা হয় না, এরকম হওয়ার আগে শ্বশুরমশাই হচ্ছে লোক দিয়ে এগুলো পরিষ্কার করিয়ে নেয়। তবে একটা দুঃখের বিষয় জানো তো, আগে আমাদের এই বাড়িতে মানে ঘাস পরিষ্কার করার জন্য বা আমাদের সামনে পুকুর পাড়টা পরিষ্কার করার জন্য যে মানে কাকুটাকে রাখা হতো, মানে বয়সও হয়েছিল ওনার, তো সেই কাকুটা হচ্ছে মারা গেছে। তো সেই জন্য আমিও তো আগে জানতাম না, পরে আমার ছেলে একদিন আমাকে বলল যে মা, যে দাদুটা আমাদের বাড়িতে আসতো এগুলো পরিষ্কার করতে, সেই দাদুটা হচ্ছে মারা গেছে। তো সেটা শুনে ভীষণই খারাপ লাগছিল। তো তারপরে দেখো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখানে গত বছর না 2-3 বছর আগে আমাদের দুটো কলমের আম গাছ লাগানো হয়েছিল। তো সেই গাছগুলোতেই এত সুন্দর আম ধরেছে, তো সেখানেই কিছু দেখলাম আম পড়ে রয়েছে, তাই কুড়িয়ে নিলাম। আর এদিকে রয়েছে আমাদের গন্ধরাজ লেবু গাছ। তো লেবু গাছটা তোমাদের আগেই বলেছি অনেকটা বড় ছিল আর অনেক লেবু হতো, আমরা খেয়ে মানে অত তো খাওয়া যায় না, একটা লেবু কাটলেই একদিনে শেষ করা যায় না। তো সেই কারণে আর কি লেবু গাছটা কেটে একদম ছোট করে দেওয়া হয়েছে।
তবুও যতটুকু আছে না তার মধ্যেই কিন্তু প্রচুর লেবু হয়ে রয়েছে। তো তারপরে ফার্স্টেই যে দরজাটায় জল দিলাম ওটা দিয়েই আমরা বেশি যাওয়া আসা করি। আর এইটাই হলো আমাদের মেন গেট, তবে এটা খুব কম ব্যবহার করা হয়। ওই যখন জামা কাপড় মেলতে আসা হয় তখন, তাছাড়া এটা সবসময় তালা দেওয়াই থাকে। তো আমাদের এদিকে চোরের উপদ্রব এতটাই বেশি যে দিনের বেলাতেও কিন্তু তালা দিয়ে রাখতে হয়। তো এটা যেহেতু কোলাপসেবল, তো এটা ভিতর দিয়ে তালা দেওয়া থাকে, ওই প্রয়োজন হলে তখন আর খোলা হয়। আর সিঁড়িঘরের দরজাটা ওটাও কিন্তু সবসময় ভিতর দিক দিয়ে বন্ধ করা থাকে। তো তারপরে সমস্ত বাড়িটা ঝাড় দিয়ে নিয়ে এই যে এখন হাত পা ধুয়ে ঘরে এলাম, আর ঘরে এসে স্নানটাও সেরে নিয়েছি। তো আজকে আমার ঠাকুর পুজোটা দেওয়া নেই, তো সেই কারণেই এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর এই যে সকাল সকাল স্নান হয়ে গেলে এত ভালো লাগে সেটা বলে বোঝানোর নয়। তো সময় পেলেই আর কি আমি সকালবেলা স্নান করে নিই। আর আমি তো স্নান করলেই চুল ভিজিয়েই স্নান করি, আর আমার বড় চুলের কারণে একটু সমস্যা হয়। সকালে তোমাদের বাড়ি ঝাড় দিয়ে আমি চকাচক করে দিয়েছি। আমাকে টিপস দাও। গলুর থেকে না না, 100 টাকা। 100 টাকায় হাইয়েস্ট ছিল এখানে আবার না 50 টাকা 150 আর 500 টাকা 500 টাকা নেই। 500 টাকা আছে নাকি দিয়ে অন্যটা দিস 100 আর 100 কত 200 টাকা 5টা দিয়ে দে না 100 টাকা, তাহলেই তো হয়ে যায়। 100 টাকা নিয়ে দেওয়ার মন থাকলে সব ভাবে দেওয়া যায়। হ্যাঁ 200। 100 টাকা তো শেষই হয়ে গেল আর একটা দিতে দাও, আর 3টে দাও। দাদারিতে চা করতে যাব। এটাই লাস্ট 300। 50ই হয়েছে রে না তুমি দাও, আগে আছে আরো পার্পল কালার। ঠিক আছে যাও, আজকে এটাতেই মেনে গেলাম। তো কি বলতো, আমি এইভাবে কিন্তু হাজবেন্ডের থেকে কখনোই টাকা নিই না, মানে ক্যাশ টাকা আমি ধরিই না বলতে গেলে চলে। ওই যখন মাসের শেষে সবাইকে টাকা দিতে হয় তখন যা দেয়, মানে দুধওয়ালাকে, তারপর বাড়িতে যে কাজ করে ওনাকে, তারপরে ছেলে টিউটরকে স্কুলের জন্য, তো ওই টাকাগুলোই নাড়াচাড়া করি। তবে আমার জন্য যে ক্যাশ টাকা, ওটা আমি কিন্তু হাজব্যান্ডকে না বলেও কখনো নিই না, বা হাজব্যান্ডের থেকে চেয়েও নিই না। তো কি হয়, যখন কিছু কেনাকাটার থাকে তখন হচ্ছে অনলাইনেই শপিং করে নিই, আর যখন মার্কেটে গিয়ে করি তখন হচ্ছে হাজব্যান্ড থাকে সঙ্গে, তো পেমেন্টগুলো ওই করে দেয়। তো সেই কারণে এই টাকা পয়সা ধরার ব্যাপারটা না আমার খুব কম, আর এইভাবে হাজব্যান্ডের থেকে চেয়ে টাকা পয়সা আমি কিন্তু নিইও না। তো আজকে কি মনে হলো যে বাড়িটা তো ওদের, তো ওদের বাড়িতে আমি যেহেতু থাকছি, তো সেই মতো করে আমি একটু কাজ করে দিয়েছি বলে, তাই আর কি একটু মজা করে ওর কাছ থেকে টাকা চাইলাম। তো ভেবেছিলাম যে 500 টাকা দেবে হয়তো, তারপরে দেখি যে না, ও 100 টাকাই দিল। তারপরে ওর ওয়ালেট খুঁজে 500 টাকার কোনো নোটই পাওয়া গেল না, তাই আর কি ওই 300 টাকাতেই মেনে গেলাম। তবে এই টাকাগুলো দিয়ে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। ওই যে বললাম, যদি একটা ফুচকাও খেতে যাই তাহলেও সঙ্গে যেহেতু হাজব্যান্ড থাকে, তো ওখানকার পেমেন্টগুলো হাজব্যান্ডই করে দেয়, তো এই টাকাগুলো আমার কিন্তু ইউজ করাই হয় না। তো তারপরে দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। এমনিতেই দেরি করে উঠেছিলাম, তার উপর সমস্ত ঘরবাড়ি ঝাড় দিয়ে স্নান করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওই যে প্রথমে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব এঁচোড়। তো তোমরা তো দেখলে গতকালকে রাতেই আমি এঁচোড়টাকে কেটে রেখেছিলাম, না হলে এই সকালবেলা রান্না করতে যাওয়ার সময় এঁচোড় কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আগে থেকে কেটে একটুখানি সর্ষের তেল মাখিয়ে এঁচোড়টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়েছিলাম কেন বলো তো, না হলে যে পাত্রটায় রাখছি ওই পাত্রে আঠা লেগে গেলে তখন তুলতে খুব মুশকিল হয়, তো সেই কারণেই আর কি একটুখানি তেল মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে যে আমগুলো আজকে কুড়িয়ে আনলাম না, ওই আমগুলো দিয়েই হচ্ছে ডাল করে নিচ্ছি আজকে। আর ওই যে এঁচোড় করব, তো তার জন্য ওখানে একটু মশলাও রেডি করে নিয়েছি, আর ডালটাকে ফোড়ন দিয়েই তারপরে এই প্রেশার কুকারের মধ্যে হচ্ছে এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পিউ ন্যাচারাল ব্লগ থেকে দিদিভাই, তো লিখেছে যে তুমি কি চা ব্যবহার করো আমাকে একটু জানাবে, আর তোমার ভিডিও দেখতে ভালো লাগে।
থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো। আর সরি গো দিদিভাই, আমি বলতে পারলাম না যে চা পাতাটা কোন ব্র্যান্ডের। কারণ কি বলো তো, যে দোকানে হচ্ছে শুধুমাত্র চা পাতাই পাওয়া যায়, আমি ওই দোকান থেকেই হচ্ছে চাগুলো কিনেছিলাম। তো ওই দোকানে যেহেতু বড় বড় কন্টেনারের মধ্যে চা থাকে, তো সেখানে তো কোনো ব্র্যান্ড মেনশন করা থাকে না। তবে দোকানদারকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। তো আমি ওই খোলা চা পাতাই কিনেছিলাম। তো অনেক রকম তো রেঞ্জের থাকে, তো আমি একটু দামি থেকেই নিয়েছিলাম। তো এই চাটা আমার হচ্ছে 100 গ্রাম ওই 120 টাকা করে নিয়েছিল। তো সেই চাটাই আমি ইউজ করি। তো তারপরে ওইদিকে এঁচোড়ের জন্য যে মশলাটা করেছিলাম সেটাকে এখন পেস্ট করে নেব। আর কিছুটা মশলা আমি রেখেও দিয়েছি মাছের ঝোলের জন্য। তো হাজব্যান্ড আবার আজকে বাজার যাবে মাছ আনার জন্য, আর সবজি বাজারটা তো গতকালকে রাতেই করে এনেছিল। তো সেই কারণে আজকে আর সবজি টবজি কিছুই আনতে হবে না, শুধু মাছ আনলেই হয়ে যাবে। আর গতকালকে সবজি বাজারটা করা হয়েছে কেন বলো তো, কারণ ঘরে একদমই সবজি ছিল না। আজকে যে সকালে কি রান্না করব সেটাও ছিল না, তো সেই কারণে শুক্রবার দিন রাতে সবজি বাজারটা করে এনেছিল। আর এখন ওই যে বললাম বাজার যাবে কিছু মাছ আনতে। তো তারপরে দেখো মশলাটা কষে এখানে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। আর জানো তো এঁচোড়টা এতটাই কচি যে এর মধ্যে একটা দানাও হয়নি। তবে আমার একটু দানাওয়ালা এঁচোড় খেতেই বেশি ভালো লাগে। তো তারপরে দেখো মশলার সাথে এঁচোড়টাকে কষে এই যে ঝোল দিয়ে দিলাম। তো খুব বেশি সেদ্ধ করার ব্যাপার নেই, কারণ এঁচোড়টা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন এই যে ঝোলটা ফুটে এলে সামান্য চিনি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। তো এই যে সকালের খাওয়া দাওয়া করার মতো রান্নাবান্না তো হয়ে গেছে। তো এখন হচ্ছে শ্বশুরমশাইকে ডেকে খাবার দিয়ে দেব। আর সেই সঙ্গে টেবিলটাও রেডি করে নিয়েছি, আর কিছু জলের বোতলও ভরে নিলাম। আর হাজব্যান্ড কিন্তু এখনও হচ্ছে বাজার থেকে ফেরেনি। তো ফিরলে হচ্ছে একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে হ্যাঁ গো, আমার মেয়েটা খুব শান্ত ছোট থেকেই, এখনও পর্যন্ত বাধ্য। আর হ্যাঁ, এখন ওর পড়ার খুব চাপ। ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো তারপরে ওদিকে শ্বশুরমশাই আর ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ওদের খাওয়াও হয়ে গেছে। আর হাজব্যান্ড তো এখনও ফেরেনি, তো সেই কারণে আমি এখনও খেতে বসিনি। তবে হাজব্যান্ড ফিরলে দুজনে একসাথে খেয়ে তারপরে হচ্ছে দুপুরের রান্নাবান্না করব। আর আমাদের এদিকে কী সমস্যা হয় বলো তো, আমাদের বাজার যেতে হলে যেহেতু রেলগেট পার হতে হয়, তো সেই জন্য একটু জ্যামে পড়তে হয়। রেলগেটে ওখানে যদি গেট পড়ে যায় তাহলে অনেকটাই লেট হয়ে যায়। তো বেশিরভাগ দিনই আমরা যদি বাজারে যাই তখন কি হয়, মানে সবসময় যেহেতু ট্রেন যাওয়া আসা করে, তো দেখা গেল বাজার যাওয়ার আগে 10 মিনিট বা 5 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকলাম। আবার ওদিক থেকে আসার সময় ওখানেও আবার 5-10 মিনিট সময় লেগে যায়। তো এতে করে হচ্ছে বাজার যেতে মানে বাজারে গেলে আমাদের একটু যাওয়া আসা করতে দেরি হয়। আবার ওই পারে যে বাচ্চাদের স্কুল আছে তাদের তো আরও সমস্যা হয়। ওই রেলগেটে গেট পড়ার কারণে ওদের কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে স্কুলে যেতে হয়। তো তারপরে আমার বেডরুমটা ওদিকে বিছানা গুছিয়ে ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে দিলাম, কারণ নমিতাদি যখন তখন চলে আসতে পারে। আর এদিকে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, তো আজকে কিছু ফল নিয়ে এসছে, তো সেগুলোকেই আর কি গুছিয়ে রেখে দিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া করে আবারও এই যে চলে এলাম রান্নাঘরে। তো সকালের যে চায়ের বাসনগুলো ছিল সেগুলোকে এখন পরিষ্কার করে রেখে নেব। তো আমার এই ইন্ডাকশানটা যে টাওয়ালটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, এর উপরই যদি ভেজা কাচের বাসনগুলো রাখি তাহলে হচ্ছে বাসনগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো সেই কারণে একটা দিয়েই দুই কাজ হয়ে যায়। তো তারপরে দেখো এখানে হাজব্যান্ড আজকে 2 রকমের মাছ এনেছে। তো আজকে এনেছে একটু রুই মাছ আর এনেছে একটু শঙ্কর মাছ। তো তোমরা কে কে শঙ্কর মাছ খাও বা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। তো আমি কিন্তু বিয়ের আগে কখনো শঙ্কর মাছ খাইনি বা শুটকি মাছও খাইনি। তো বিয়ের পরেই হচ্ছে শঙ্কর মাছ, শুটকি মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ আমি খাওয়া শিখেছি। কারণ শ্বশুরমশাই বাজারে গেলে বিভিন্ন টাইপের মাছ নিয়ে আসতেন। তো সেই থেকে আমি রান্নাগুলোও শিখে গেছি আর খাওয়াও কিন্তু শিখে গেছি। তো যখন আমি শঙ্কর মাছ প্রথম খাই তখন কিন্তু আমি শঙ্কর মাছ কেমন দেখতে হয় সেটাও জানতাম না। তবে এখন যেহেতু দেখি, তো সেই জন্য মাছটা দেখে আমার একটু ঘেন্নাই লাগে। তবে এখন যেহেতু খাওয়ার অভ্যাস হয়ে গেছে তাই আর ঘেন্না করে কোনো লাভ নেই। তো অন্যান্য দিন যেন মাছটা আমি হচ্ছে না ভেজেই একবারে মাংসের মতো কষে তারপরে রান্না করি। তবে আজকে মনে হলো যে মাছগুলোকে ভেজেই রান্না করব। তো ওদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর বাকি মাছগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো। তো শঙ্কর মাছ যেহেতু অনেকটাই ছিল তাই ভাবলাম যে কিছুটা রেখে দিই আর বাকিটা হচ্ছে রান্না করে ফেলি। তো সেই কারণে কিছুটা তেল আর মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা তেল আর মাছ আমি রান্নার জন্য নিয়েছি।
তো শঙ্কর মাছের তেল দিয়ে তো আমরা বড়া করে খাই, তোমরা কিভাবে খাও আমাকে জানিও। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর ওই যে মাংসের মতোই হচ্ছে মশলা কষে এটাকে রান্না করতে হবে। তবে যেহেতু মাছের ঝোল, তাই কিন্তু মাংসের থেকে একটু মশলাটা কম পরিমাণেই লাগবে। তো হাজব্যান্ডকে বলছিলাম যে আজকে যেহেতু মশলা দিয়ে এঁচোড়টা রান্না করা হয়েছে, আর এঁচোড়টা তো বাবা বেশ ভালোই পছন্দ করেছে, তো আজকে না হয় রুই মাছ দিয়ে পাতলা কোনো ঝোল করে রাখি। তো হাজব্যান্ডই বলল যে না, শঙ্কর মাছটা করো, তবে অল্প করে করো। তো সেই মতো করেই এখানে হচ্ছে শঙ্কর মাছের রান্নার প্রিপারেশনই শুরু করে দিয়েছি। তো এই যে মশলাটা তো খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আর এখন ওই যে ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বাংলাদেশ থেকে সাথী, তো লিখেছে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, আমি সাথী, অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করতে পারি না, আজ সময় করে কমেন্ট করেই ফেললাম। কেমন আছো আপু? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই আমাকে পরের কমেন্টে জানিও। আর অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিও দেখার জন্য, আর সেই সঙ্গে আমার চ্যানেলে তোমাকে অনেক অনেক ওয়েলকাম। তো তারপরে দেখো এখানে মাছের ঝোলটাতে ঝোল দিয়ে দিলাম। আর ছেলের টিউটর পড়াতে এসছে বেশ অনেকক্ষণই আগে, যখন আমি মাছগুলো ধুচ্ছিলাম তখন। আর যেহেতু হাতে কাজ ছিল, তাই আর কি এতক্ষণ ওনাকে চা জল দেওয়া হয়নি। তো এখন তরকারিতে ঝোলটা দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপরে ওনাকে চা জল দিয়ে এলাম। তো এই যে রান্না করতে করতে কাউকে কোনো খাবার দিতে হলে না ভীষণ সমস্যা হয়, কারণ অনেক সময় মশলার গন্ধ হতে পারে, অনেক সময় মাছের গন্ধ থেকে যেতে পারে। তো সেই জন্যই আর কি খুব সতর্কভাবে আর কি কাউকে খাবার দিতে হয়। তো তারপরে এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব। তবে দুপুরবেলা আর একটু রান্নাবান্না আছে, ভাবছি কি একটুখানি চাটনি করব, আর ওই যে মাছের তেলের বড়াটা, ওটা হচ্ছে গরম গরম খেতেই ভালো লাগবে। তো দুপুরে যখন সবাই খেতে বসবে তখন আর কি ওটাকে গরম গরম ভেজে দেব। তো সেই কারণে আরও একবার রান্নাঘরে আমাকে আসতে হবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে ভালো লাগে তোমাকে খুব বোন, খুব সুন্দর কমেন্টের রিপ্লাই দাও, অনেক ভালো লাগে তোমার কথাবার্তা, ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর জানো তো দিদিভাই, তোমাকেও আমার ভীষণ ভালো লাগে, কারণ তুমি খুব সুন্দর করে কমেন্ট লেখো, আর এত সুন্দর করে কমেন্ট লেখো এত নিজের মনে করে, যে আমি রিপ্লাই না দিয়ে থাকতে পারি না। তো তারপরে দেখো এদিকে নমিতাদিও এসে কিন্তু কাজ করে দিয়ে গেছে, আর এই যে বাসনগুলোকে এখন শুকোতে দিয়ে দিচ্ছি। তো কাজ করে দিয়ে যাওয়ার পরে এখন ওই যে সকালবেলায় কিন্তু এই আমগুলো আমি কেটে রেখেছিলাম। আম বলতে যেহেতু এগুলো আমের ছোট ছোট গুটিগুলো, তো কাটতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল, তাই তখন আর আমের চাটনিটা করা হয়নি, তাই এখন আর কি আমের চাটনিটা করে নিলাম। আর এদিকে ওই যে শঙ্কর মাছের তেলটা যে ছিল সেটা দিয়ে কিছু বড়া ভেজে নিলাম। তো এগুলো আমার শ্বশুরমশাই খেতে ভীষণ পছন্দ করে, তাই আর কি করে দিলাম। তো এগুলো হচ্ছে আমার শাশুড়ি মাই করে, তবে আমি আজকে ফার্স্ট টাইম করলাম। আরও কমেন্ট করেছিল কৃষ্ণামণ্ডল দিদিভাই, তো লিখেছে যে বোন, আমিও শাড়ি পরি বাড়িতে, আগে নাইটি পরতাম। হ্যাঁ গো দিদিভাই, শাড়ি পরলেই যেন তো দেখতে বেশি ভালো লাগে। দিদিভাই আরও লিখেছে যে পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলে জানালে না বোন। হ্যাঁ দিদিভাই, অবশ্যই দেখাবো। তো সেগুলো আনতে যাওয়ার জন্যই এই যে এখন আমি রেডি হয়েছি। তো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আমি কি কি কেনাকাটা করেছি। আজকে তবে এই পর্যন্তই, টাটা।